গুড মর্নিং সকলকে। 3rd জানুয়ারি 2026 সকাল বাজে 8:45। আর আজকের বাইরের কন্ডিশনটা দেখিয়ে দিই। হাওয়া চলছে, সে তোমরা গাছের পাতা দেখে বুঝতে পারছো হাওয়া চলছে ভালোই। আর বাইরের সিনটা দেখো কতটা ফগ হয়েছে সকালে। এই পাহাড় এদিকে যেটা কালকে দেখিয়েছিলাম ওটা দেখাই যাচ্ছে না। দেখো কত জোরে হাওয়া চলছে। এই হচ্ছে চারপাশের ওয়েদার, চারপাশটা পুরো ফগে ঢাকা। ভিজিবিলিটি এইখানে একটু দূর অব্দি, মানে কালকের থেকেও অনেক কম। নেচার সাফারি গ্লাস রুট ব্রিজ এটা দেখা এক্সক্লুড করে দিলাম আমাদের প্ল্যান থেকে, কারণ এরমভাবে দেখা সম্ভব নয়। কালকেই বললাম আজকে প্ল্যান বৌদ্ধ গয়া যাব, আর মাঝপথে আরও কিছু জিনিস। আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। স্টার্টিংয়ে ভিডিওটা করতে গিয়ে ভিডিও অন করতে ভুলে গেছিলাম, যাই হোক 2-3 সেকেন্ডের দিলে। আজকে 3rd জানুয়ারি বেরোচ্ছি, সকালে ভিডিও বানিয়েছি, ডেট ভুলে যাচ্ছি। ঘুরতে গেলে হয় প্রচণ্ড ফগ। কটা বাজে? 10:30 বাজে। বাইরে বিশাল ফগ। সকালবেলা ভেবেছিলাম 8টার সময় বেরোবো, রেডিও হয়ে গিয়েছিলাম মোটামুটি 8:30টায়, কিন্তু ওয়েদার দেখে আর বেরোতে আর ইচ্ছা করছিল না। করে করে আলটিমেটলি 10:30টায় বেরোলাম। বাইরে ফগ দেখো। হোটেল থেকে বেরিয়ে এইখানে হচ্ছে দা রাজগীর রেসিডেন্সি, লেফট সাইডে রাজগীর রেসিডেন্সি দেখতে পাচ্ছ। আমাদের হোটেলটা ব্রহ্মকুণ্ড থেকে মোটামুটি 2 কিলোমিটার ভেতরে। হ্যাঁ, গাড়ি থাকাটা আমার মনে হলো একটু প্রয়োজনীয়, কারণ সকাল বিকেল বা রাত্রিরে বেরোনোটা না হলে খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। এইটা হচ্ছে সেই নেচার সাফারির পার্কিং এরিয়া। ওই রাস্তা দিয়ে এসে রাজগীর বন্য প্রাণী সাফারি, এখান থেকেই দুটোর একদিকে পার্কিং। আমি আজখন জিজ্ঞাসা করতে যাবো যে কিসের এত রাস। দিস ইজ দ্য পার্কিং। এইখান দিয়ে পার্কিংয়ে গাড়ি ঢোকাতে হয়। দিস ইজ দ্য পার্কিং এরিয়া। 50 রুপিস ফর পার্কিং, টিকিট আগে। এখানে এত রাশ, সকালবেলা জিজ্ঞাসা করলাম, বললাম জু সাফারি পেয়ে যাবে, নেচার সাফারি পাবে না, অনলাইনে করে এসো। আর অনলাইনে টিকিট 4 দিনের অ্যাভেলেবেল নয়। হিউজ ফগ, আর জানি না কেন এত রাশ, নো টিকিট অ্যাভেলেবেল। মেন এন্ট্রেন্সের সামনে এই টাঙা গাড়িতে ভর্তি। সকালবেলা মনে হয় সব টাঙা গাড়িতে ঘুরতে বেরিয়ে গেছে। আগের দিন ফেরার পথে জিজ্ঞাসা করেছিলাম, যারা গেটে অ্যাভেলেবেল ছিল তাদের থেকে ইনফরমেশন নিয়েছিলাম। আজকে সকাল সকাল পৌঁছে গেছি জিজ্ঞাসা করতে এবং পরিস্থিতিটা নিজের চোখে দেখতে। সত্যিই কি রাস্তা এতটাই? নেচার সাফারি অ্যাভেলেবেল টিকিট 0, জু সাফারি অ্যাভেলেবেল টিকিট 200 অনলি। যেমন যেমন ইস্যু হচ্ছে। আর এখানে একদম লাইভ টেলিকাস্ট, কতগুলো টিকিট আর বেঁচে আছে। টিকিট অ্যাভেলেবেল নয়, সেই একই গল্প। আমি জিজ্ঞাসা করলাম এখানে, রাত 12টার সময় এসে লাইন দিলে তবে পাওয়া যাবে। তো অত আমার স্বপ্নেই দেখার, বেরিয়ে যাচ্ছি আমি। রাজগীরের সব কিছু ভাল লাগলো, কিন্তু এই নেচার সাফারি আর জু সাফারির যে টিকিটিং সিস্টেম সেটা পছন্দ হলো না। এখানে বয়েলড কাঁচা গাজর, বিট সব কিছু দিয়ে এটা बीट गाजर सब टेस्टी में कोई ऐसा चना खाने वाली সকালবেলা চানা মিক্স নিয়ে গাড়িতে ফেরত। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, নেচার সাফারি আর জু সাফারি দুটো আলাদা আলাদা। জুতেও একটা সাফারি হয় যেটা গাড়ি করিয়ে ভেতরে এসে নিয়ে যায়, নর্থ বেঙ্গলেও আছে এটা। দুটোই যারা টিকিট বুক করবে অনলাইনে, দুটোর মধ্যে যেন কমসে কম 2 ঘন্টার ব্যবধান থাকে, কারণ নেচার সাফারি করিয়ে ওখানে অনেক লাইন দিতে হয়, মানে সিকোয়েন্সে ছাড়ে, এরকম কিছু ব্যাপার আছে। তো দুটো বুকিং করতে গেলে দুটোর সাথে মোটামুটি 2 ঘন্টার যেন ব্যবধান থাকে মাঝখানে, না হলে কিন্তু সম্ভব হবে না। এখান থেকে আজকে আমরা যাব বোধ গয়া, 65 কিলোমিটার। সুন্দর পাহাড়, যেটা ফগের জন্য কিছুই দেখা যাচ্ছে না, অল্প বিস্তর দেখা যাচ্ছে। দেখো এই হচ্ছে পাহাড়ের পাশ দিয়ে রাস্তাটা, পুরো বিউটিফুলি রাস্তাটা। দেখো এই রাস্তা দিয়ে আমরা এখন বোধ গয়ার দিকে এগিয়ে চলেছি। রাজগীরের যে পাহাড়, সেই পাহাড়কে ডান দিকে পুরোপুরি রেখে আমরা বোধ গয়ার দিকে যাচ্ছি। মেন রুট থেকে আমরা ঢুকে এসেছি একটু ভেতরের রুটে। রাস্তাটা দিয়ে দুটো গাড়ি খুব মানে আস্তে হয়ে পাস হতে হচ্ছে। কুয়াশার জন্য খুব একটা বেশি দেখা যাচ্ছে না। এখানে আর্মি ট্রেনিং ক্যাম্প চলছে। এটা হচ্ছে ভিউ অফ জেঠায়ান ভ্যালি। এইখানেই আর্মির কিছু একটা প্র্যাকটিস হচ্ছে, যদি দেখাতে পারি দেখি। এই দেখো এখানেও কিছু হচ্ছে, আর এখানেও কিছু হচ্ছে। আর এই যাচ্ছে আর্মির কনভয়। বিহারের রাস্তা নিয়ে একটু চিন্তা ছিল,
কিন্তু ওখানে যাওয়ার পর চোখ বুজে যে রাস্তায় ঢুকেছি সেই রাস্তাই ভালো পেয়েছি। এইবার বুদ্ধগয়ার রাস্তায় আমরা পৌঁছে গেলাম সেই মাউন্টেন ম্যানের করা বিশাল বিস্ময় দেখতে। এই পাশের একটা পাহাড়, এই পাশের পাহাড়ের মাঝখানে দশরথ মাঝি মিউজিয়াম, সেইটা এখন দেখব। দশরথ মাঝি আর তার করা কৃতিত্ব, বেশি কিছু বলবো না, তোমরা একটু নেটে সার্চ করো, পেয়ে যাবে। এই সেই দশরথ মাঝি 2007-এ মারা গেছেন। এখানে পেছু এইখান দিয়ে ঢুকে এসে এইখানে দশরথ মাঝির স্মৃতির এটার ছবিটা পরে নেবো। আর এর পেছনে, ঠিক এর পেছনে এখানে কিছু লেখা আছে, ওটা দেখতে পাচ্ছি। এই যে তার জীবনের কৃতিত্ব এখানে লেখা ছবির সাথে। তখনও কিন্তু রোডটা তৈরি হয়নি, তখনকার ছবি। এই দশরথ মাঝির নামে ইন্ডিয়ান ডাক টিকিটও আছে 5 টাকার। স্মৃতিসৌধ অফ দশরথ মাঝি। এইখান দিয়ে ঢুকে আমরা সেই পাহাড়টা দেখে আসবো, এসে ব্যাক করে এসে এইখান দিয়ে আমাদের গয়ার জন্য বেরিয়ে যেতে হবে, বোধগয়া। সকালের ব্রেকফাস্ট আদির জন্য আমরা খেলাম ওই ছোলা মাখাটা। এবার রিটার্ন যাচ্ছি দশরথ মাঝি যেখানটা করেছিল সেই জায়গাটাকে দেখার জন্য। এই পুরো রাস্তাটাকেই ভেঙে বানিয়েছিল। আমি নামবো না কেন? এই পুরো পাহাড়টা মানে রকি হিল, সেইটাকে পুরো ভেঙে মাঝখান দিয়ে এরকম রাস্তা বানানো। রিয়েলি দেখো তুমি, মানে এইটা যদি না হয় এই রাস্তাটা দিয়ে ঘুরে যেতে হবে, ওইখান দিয়ে যেতে হবে সেখানে। এইটাকে এরকমভাবে বানানো পুরো রকি হিলস। পাহাড়টা দেখেছো কীরকম, মানে ভাঙা কতটাই কষ্টকর। আর সেই মাউন্টেন ম্যানের ভাঙা এই পাহাড়ের উপর আমরা 3 জন দাঁড়িয়ে আজকে ভিডিওগ্রাফি করছি। অনেকে অনেক দূর অবধি উঠেছে, অত দূর ঘোরার আর সময় নেই। এই কৃতিত্ব আমরা অনেক তাজমহলের নাম শুনেছি, অনেক কারণে বানানো, কিন্তু সেটা একটা রাজার অনেক পয়সা অনেক কারিগর লাগিয়ে বানানো তার রানীর জন্য। কিন্তু এটা একটা সাধারণ মানুষ তার স্ত্রী মারা যাওয়ার পর সেই উদ্দেশ্যে বানানো। দুটোর মধ্যে এইটা আর এইটার পার্থক্য। এখন এই রোড দিয়ে অনায়াসে গাড়ি যায়, রোড বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই রোড বানানো একটা মানুষের তার স্ত্রীর মৃত্যুর কারণে। একটা গরুর কিছু হয়েছে, পেট ফুলে গেছে, বুঝতে পারছি না কি হচ্ছে। জিজ্ঞেস করো। রাস্তা দিয়ে যারা গাড়ি চালায় একটু দেখে চালানো উচিত। একটা গাড়ি এখানে অ্যাক্সিডেন্ট করে চলে গেছে, এই গরুটাকে মেরে চলে গেছে। গ্রামের মধ্যে দিয়ে এত ভালো রাস্তা, আমি রাইডার আর ড্রাইভারদের বলবো একটু দেখে চালাও। আমরা ঢুকছি এখন ফল্গু নদীর উপর দিয়ে সীতাকুণ্ড দেখতে যাব। ইউটার্ন মেরে এবার যাচ্ছি আমরা সীতাকুণ্ডের দিকে। লেফট সাইডে যে পাহাড়টা দেখা যাচ্ছে ছোট্ট একটা আবঝা কুয়াশার মধ্যে, সেইখানেই সীতাকুণ্ড। এইখান থেকে লেফটে মুড়ে যাবো আমরা, নিচের দিকে নেমে যাব সীতাকুণ্ডের দিকে। সামনে দেখা যাচ্ছে ফল্গু নদী। আমি যতদূর জানতাম ফল্গু নদীর জল বালির নিচ দিয়ে বয়, কিন্তু এখানে তো ফল্গু নদীতে টইটম্বুর জল। সামনে সীতাকুণ্ড দ্বার। সীতা মাতা 4 জনকে সাক্ষী রেখে রাজা দশরথের পিণ্ডদান করেছিলেন, তার মধ্যে একজন ছিলেন ফল্গু নদী। কিন্তু ভগবান রামের কাছে ফল্গু নদী সেই সত্য স্বীকার করতে অসমর্থ হয়। তাই সীতার অভিশাপে ফল্গু নদীর প্রবাহ কোনোদিন ওপরে বয় না, বছরের বেশিরভাগ সময়ই বালির নিচ দিয়ে বয়। কিন্তু আমরা গিয়ে দেখলাম ফল্গু নদী জলের টইটুম্বর, বুঝলাম না কেন। রিজনটা যাই হোক, আমরা পৌঁছে গেলাম তারপরে সেই স্থান দেখতে যেখানে সীতা মাতা রাজা দশরথকে পিণ্ডদান করেছিলেন বালি দিয়ে। এইটা হচ্ছে সেই স্থান, সীতা
রাজা দশরথ মানে রামের বাবার নিজের শ্বশুরের প্রথম পিণ্ডদান করেছিল, এবং তারপর থেকেই মেয়েরাও তার মৃত পরিজনদের পিণ্ডদানের আশীর্বাদ পেয়েছিল রাজা দশরথের থেকে। আমি মনে করি এটা কোনো মাইথোলজি মানে পৌরাণিক কাহিনী নয়, এটা আমাদের অনেক পুরুষ ধরে চলে আসা সত্য ঘটনার মৌখিক বিবরণ, যেটা অনেক জায়গাতে লেখাও পাওয়া যায়। আমাদের এই সীতাকুণ্ড যাওয়াটাও কিন্তু সাডেনলি ডিসাইড হয়েছে কালকে রাত্রিরে, কারণ আমরা জানতামই না বুদ্ধগয়ায় যাওয়ার পথে এই রকম একটা ধার্মিক স্থলের দর্শন পাবো। এই সেই ফল্গু নদী যেখানে সীতা পিণ্ডদান করেছিল রাজা দশরথের মৃত্যুর পর। আর জলটা কত নিট অ্যান্ড ক্লিন, মানে নিচের সিঁড়িগুলো পর্যন্ত দেখা যাচ্ছে ফল্গু নদী। অনেক বিশাল জায়গা জুড়ে এই ঘাটটা কিন্তু বানানো খুব সুন্দরভাবে, যতদূর আমার চোখ যাচ্ছে ততদূর ঘাটটা সুন্দরভাবে বানানো, চারিদিকে ছোট ছোট মন্দিরে ভর্তি, কারণ সেই সময় থেকে গড়ে উঠেছে অনেক মন্দির। এখানে মান্যতা পুরাণ মতে আছে যে সীতা বালি দিয়ে রাজা দশরথের পিণ্ডদান করেছিল। বালি মানে স্যান্ড। তারপরে দশরথ খুশি হয়ে আশীর্বাদ দিয়েছিল, সমগ্র মহিলা জাতিকে আশীর্বাদ দিয়েছিল যে তারা তারপর থেকে নিজেদের পিতৃ মাতৃর পিণ্ডদান করতে পারবে। সবাই বলে রাজা দশরথের এটা আশীর্বাদ সমগ্র নারী জাতির জন্য, কিন্তু আমার মনে হয় এটা আশীর্বাদ নয়, এটা সাথে একটা অভিশাপও। কারণ এই কাজটা করা মানেই জীবনের সব থেকে চরম দুঃখের সম্মুখীন হওয়া, তাই নয় কি? এবার আমরা বুদ্ধগয়ায় পৌঁছে গেছি। নিজের গাড়িটা একটা সেফ জোনে পার্কিং করে সেখান থেকে টোটো নিয়ে সোজা বোধি মন্দিরের দিকে। আমরা এখন পৌঁছে গেছি মহাবোধি মন্দির, যেখানে বুদ্ধর মোক্ষ লাভ হয়েছিল। এর ভেতরে কোথাও ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড না। মোবাইল ফোন ডিপোজিট কাউন্টার ফ্রি অফ কস্ট। এখানে সব কিছুই সিস্টেম্যাটিক অ্যান্ড ভেরি স্মুথ। মোবাইলটা জমা রাখার আগে আমার ডিজিটাল ক্যানভাসের জন্য একটু ছবি। এখানে কোথাতেও কিন্তু অহেতুক জোর জুলুম নেই কোনো প্রকারেরই, কিন্তু যদি তুমি বোকা হতে চাও, বোকা বানাবার লোক অনেকে আছে। এখানে টোটোতে এই 5-6টা মন্দির ঘুরিয়ে দেখাবে, 600-700 ডিমান্ড করছে। আমি এখানে পুলিশওয়ালাকে জিজ্ঞাসা করলাম 200 ম্যাক্সিমাম। এই বেঞ্চ মার্কিংটা জানা খুব দরকার। টোটো করে নিয়েছি বুদ্ধগয়াতে। এবার এখানে 8খানা মন্দির ঘুরে দেখবো ফটাফট, তারপরে আবার বেরিয়ে যাব বাড়ি। আর রেটটা বলে দিই টোটোর 250 রুপিস। আর বিহারে টোটো কিন্তু কন্ট্রোলড অ্যান্ড উইথ রেজিস্ট্রেশন নাম্বার। ফার্স্টে আমরা ঢুকছি চাইনিজ টেম্পলে। এখানে বুদ্ধগয়া এরকম বুদ্ধর মন্দির সব স্টেটের, সব কান্ট্রির, অনেক কান্ট্রির অনেক জায়গায় বানানো আছে। তার মধ্যে এটা হলো চাইনিজ। আদি আর রিমি আগে আগে। এটা হচ্ছে পুরো চাইনিজ বুদ্ধিস্ট টেম্পল। আদি কেরম লাগছে? চলো চলো। এত ফগের জন্য আবার ব্যাক করতে রাস্তায় না লেট হয়ে যায়, ওই জন্য খুব তাড়াতাড়ি করে ঘুরতে হবে আজকে। নেক্সট হচ্ছে থাই টেম্পল, মানে থাইল্যান্ডের। এটা হচ্ছে থাইল্যান্ডের নলক্ষা মন্দির, ওল্ড ওয়ান। Renovation work is in progress in Thailand monastery. এই পুরো বুদ্ধগয়ায় এরকম বুদ্ধিস্ট মন্দির ভর্তি পড়ে রয়েছে, কোনটা দেখবে কোনটা ছাড়বে, সবগুলোই সুন্দর। এটার পুরো রিনোভেশন কাজ চলছে পুরোটাই। ঠিক দেখে মজাটা পেলাম না, কিন্তু দর্শন হলো, এটাই অনেক। রয়্যাল ভুটান মনিস্ট্রি। This
ইজ ভুটান মনেস্ট্রি। ভুটানের মধ্যে ঢুকেছে এখন। মানে সব কান্ট্রিরই মোটামুটি এখানে যেখানে বুদ্ধিজম আছে তাদের একটা করে বুদ্ধর মন্দির আছে এই বুদ্ধগয়াতে। তো আমাদের ভুটান মনেস্ট্রি দেখা হলো, এবার যাচ্ছি পরের গন্তব্য, যেটা বললো জাপানিজ। জায়গাটা বেশ সুন্দর। আর এই ভুটান মনেস্ট্রির আশপাশে অনেক কিন্তু ভালো ভালো হোটেল আছে উইথ পার্কিং। তোমরা এখানে এসে থাকতে পারো, যদিও আমি পুরো ঘুরে দেখিনি এখানে কোথায় কি হোটেল আছে। এই জায়গাটা বেশ ভালো লাগলো। এটা এবার জাপানিজ টেম্পলে ঢুকছি। দূরে দেখা যাচ্ছে জাপানিজ টেম্পল। এই রাস্তা দিয়ে গিয়ে ওইখানে যেতে হবে। বা আমার জানতে হবে না কোথায় যাচ্ছি কি যাচ্ছি, তো টোটোওয়ালার থেকেই তো জানবো নাকি। এই যে ঢুকছে, যাও চলো 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 তাড়াতাড়ি। এটা সেই ঘন্টা, টেনে মারলে ধুম করে বিশাল জোরে। এইটা হচ্ছে জাপানিজ বুদ্ধা মনেস্ট্রি। এখানের প্রত্যেকটা বুদ্ধিস্ট মনেস্ট্রির ভেতরের কারুকার্য এত সুন্দর যেন প্রত্যেকে একে অপরকে টেক্কা দেওয়ার জন্য তৈরি। শুরু হয়ে গেছে আরেকজনের দৌড়ানো। এখানে একটা ছবি তুলে নি। এই যে জাপানিজের মধ্যে থেকে ভুটানেরটা দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে যে আমরা অটোটা করেছি, এখানে একটা স্লিপিং বুদ্ধাও আছে। সেইটা নাকি 5 কিলোমিটার দূরে, তার জন্য এক্সট্রা পয়সা লাগবে। খুব ফগি ওয়েদার, গাড়ি নিয়ে ফেরত যেতে হবে, খুব টেনশন হচ্ছে। এটা আমি দেখেই বুঝতে পেরে গিয়েছিলাম এটা তিব্বতিয়ান, কারণ দেহরাদুনে এইরকমই একটা মনেস্ট্রি আছে বিশাল বড়, সেখানেও একটা স্ট্যান্ডিং বুদ্ধা আছে। ওই স্ট্যান্ডিং বুদ্ধাটা এশিয়ার লার্জেস্ট, আর এখানে সিটিং বুদ্ধা 80 ফিট। সিটিং বুদ্ধাটা এখানে না, এর পাশে, ওটা এখান থেকে বেরিয়ে যাব। গেট থেকে এসে ঢুকে এইটা হচ্ছে মেন টেম্পল। এই দুটো এত জোরে জোরে দৌড়চ্ছে, আমায় দৌড়ে দৌড়ে ভিডিও করতে হচ্ছে। এদের ফগ হবে, ড্রাইভ করবো আমি, আর টেনশন এদের। দেখো এইখান থেকে বেরিয়ে ওই দেখা যাচ্ছে সেটিং বুদ্ধা 80 ফিট। ইট ইজ আন্ডার প্রোগ্রেস। কত কিছুই না তৈরি হচ্ছে এই বৌদ্ধগয়াকে আরও সুন্দর বুদ্ধের জায়গা বানাবার জন্য। বৌদ্ধগয়াতে যদি আসো, ঘুরে দেখার এরকম মনেস্ট্রি অনেক আছে, কিন্তু মেন বোধি বৃক্ষ যেটা, ওইটা যদি দেখে নাও, এগুলো দেখলে না দেখলে কিছু যায় আসে না। আজকে আছে, কালকে আরও অনেক হবে। এটা আমার পার্সোনাল ফিলিং, তোমাদের মতামত আলাদা হতেই পারে। ওইখান থেকে এই সিটিং বুদ্ধা 300-400 মিটার, কিন্তু প্রচণ্ড জাম এখানে। বিশাল আকৃতির বুদ্ধ। এখানে জুতো রেখে তারপরে এই বুদ্ধা সেখানে। আমাদের এই বুদ্ধা দেখা শেষ। আজকে সারাদিন বুদ্ধগয়া ঘুরলাম, একটুও রোদের ঝলক মেলেনি, এতটাই কুয়াশা।
তাই খুব টেনশানে ঘুরছি যে রাত্রিরে ফেরার সময় রাস্তায় যদি প্রচণ্ড ফগ মানে ভিজিবিলিটি জিরোর মতো হয়ে যায় তাহলে ফেরাটা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ আমরা আছি বাইক কার সেলফ ড্রিভেন। আমরা গাড়িতে এসছি, তাই আমাদের স্টে রাজগীরে। কিন্তু যারা গাড়ি নিয়ে আসো না বা ট্রেনে ট্রাভেল করো তাদের জন্য বোধগয়া হচ্ছে ডেস্টিনেশন টু স্টে। বোধগয়া থেকে নালন্দা রাজগীর ঘুরে আবার এখানেই ফিরে চলে আসো, কিন্তু আমি বলবো বোধগয়ায় না থেকে রাজগীরে গিয়ে থাকো, ওখানের সিনিক বিউটি অনেকটাই ভালো। যেতে যেতে চোখে পড়ল মহারাষ্ট্র স্টেটের এই স্ট্যান্ডিং বুদ্ধা। বুদ্ধা হেরিটেজ হ্যান্ডক্রাফট সোভিনিয়ার শপ, মহাবোধি সংস্কৃতি কেন্দ্র, বিশাল হিউজ মাপের বানানো। বুদ্ধ ভগবান নবম অবতার হিসেবেও পরিচিত, আর সেই বুদ্ধ ভগবানের বুদ্ধগয়া এক আলাদা পরিচিতি। এখানে ঘুরে মনে অনেকটাই শান্তি আসে। বুদ্ধের শান্তির বার্তা এখানে বাতাসে বাতাসে অনুভব করা যায়। মহাবোধি মেডিটেশন সেন্টার। বোধগয়া সায়েন্স সেন্টারের ঠিক উল্টো দিকেই হচ্ছে হোয়াইট বুদ্ধা, সেই দিকেই এখন পা বাড়াচ্ছে। এখানে জুতো খুলে তবে ঢুকতে হবে। দিস ইজ হোয়াইট বুদ্ধা, খুব সুন্দর। কিং অশোকের একটা মূর্তি এখানে আছে, আমাদের সম্রাট অশোক। সেন্ট্রাল জেল রেস্টুরেন্ট। পাশেই দেখলাম তিব্বতিয়ান ফ্যামিলি বানাচ্ছে মোমো, খেতে চলে গেলাম, কিন্তু এতই লম্বা লাইন যে সময় নষ্ট আর না করে বেরিয়ে গেলাম পাশের তিব্বতী মার্কেট। এটা আমার দেখা সবথেকে বড় তিব্বতী মার্কেট এখন পর্যন্ত। আচ্ছা, এবার আমরা বোধগয়া থেকে স্টার্ট করে দিলাম, বেরোলাম। স্লিপিং বুদ্ধা এখান থেকে 3 কিলোমিটার দূরেই আমাদের রাস্তায় পড়বে। আমাদের টোটোর যে চালক ছিল উনি বলল এখানে মনেস্ট্রিতে ভর্তি। এই দেখো বাঁ হাতে একটা মনেস্ট্রি। এরকম যদি তুমি মনেস্ট্রি দেখতে থাকো, বুদ্ধা মনেস্ট্রি, তোমার আমার মনে হয় 2 দিনও কম পড়ে যাবে। তাই যেগুলো আছে সেগুলো দেখে নাও। মেন হচ্ছে বোধিবৃক্ষ, আর দেখার মধ্যে ভালো লাগলো, সবগুলোই ভালো লাগলো, কি বলবো। ওই জন্য যত দেখবে তত ভালো লাগবে। বোধিবৃক্ষ দেখো যদি টাইম না থাকে। এখানে আমরা যাচ্ছি এখন স্লিপিং বুদ্ধা দেখতে, 100 ফিটের। উই আর হেডিংস টুয়ার্ডস স্লিপিং বুদ্ধা, 100 ফিট বুদ্ধা। যদি রাজগীর থেকে আসো, গয়া হয়ে বুদ্ধগয়া যাওয়ার পথেই, বুদ্ধগয়ার 3 কিলোমিটার আগেই এটা আছে স্লিপিং বুদ্ধা। দিস ইজ দ্য ফার্স্ট গ্লিমস। পা দেখা যাচ্ছে শুধু। এখান দিয়ে এসে ওপরে সিঁড়ি দিয়ে উঠতে হবে। এখান দিয়ে উঠে এসে এই হচ্ছে স্লিপিং বুদ্ধা। সত্যি এটাও যদি না দেখতাম। ভালো জিনিস। স্ট্যান্ডিং, সিটিং অ্যান্ড স্লিপিং বুদ্ধা,
বোধগয়াতে এসে দারুণ জিনিস। আমার ছবি না, আমি ভিডিওতে বেঁচে থাকবো। এই স্লিপিং বুদ্ধা সেটা হচ্ছে ভিয়েতনাম কান্ট্রির তরফ থেকে বানানো। মানে পুরো বুদ্ধ গোয়ায় বুদ্ধ এবং তার মনেস্ট্রি ছড়াছড়ি এখনও অনেক তৈরি হচ্ছে, কিন্তু বোধিবৃক্ষর তলায় গিয়ে যে শান্তি সেটা কোথাও পাওয়া যায় না। এবার এখান থেকে বেরিয়ে সোজা রাজগীরের নিউ পাঞ্জাব রসোই রেস্টুরেন্ট, যেটা একদম ব্রহ্মকুণ্ডের পাশে। বলে রাখি, যাওয়ার সময় যে রাস্তাটা দিয়ে গেছি আসার সময় কিন্তু সেটা ফলো করিনি, আমরা এসছি হাইওয়ে দিয়ে। কারণ যাওয়ার রাস্তাটা দেখলে তো তোমরা, অনেকটাই ফাঁকা। গাড়ি ব্রেকডাউন হলে বা রাত্রিরে কোনো প্রবলেমও হতে পারে, মানে ওই চুরি ছিনতাই আর কি। দিনের আলোয় যে কোনো রাস্তায় ঢোকা যায়, কিন্তু রাত্রিরে ফ্যামিলির সাথে তাও আবার। অনেক এক্সপেরিমেন্ট করা হয়ে গেছে, আর মেনু কার্ড পাল্টাতে ভালো লাগে না। রেস্টুরেন্টটা সত্যিই খুব সুন্দর, রিজনেবল রেট অ্যান্ড খাওয়ার খুব টেস্টি। কিন্তু এই টেস্ট তো ভেরি কমন, সব জায়গাতেই মোরলেস পাওয়া যায়। রাজগীরের চম্পারন মটন আর লেট্টির টেস্ট এখনও আমাদের মুখ থেকে যাচ্ছে না। আজকে বুদ্ধগয়া ট্রিপ এইমাত্র শেষ হলো, দারুণ ঘুরেছি। একটু তাড়াহুড়ো করে ঘুরতে হয়েছে, কারণ হচ্ছে যাওয়ার সময় প্রচণ্ড ফগ ছিল, এজন্য আসার সময় আজকে কী ফগ হবে রাস্তায় ফেঁসে না যাই। বাট যতই তাড়াহুড়ো করি, ঘোরাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। পুরো প্যাকড আপ ঘোরা হয়েছে, মানে একটু টাইম ওয়েস্ট করা যায়নি। এমন তাড়াহুড়ো করে ঘোরা হয়েছে যে লাঞ্চ করারও সময় হয়নি। টুকটাক স্ন্যাক্স খেয়ে, চা বিস্কিট খেয়ে পুরো দিন কাটানো হয়েছে। এই এতক্ষণে ডিনার কমপ্লিট করে আমরা রুমে ফিরলাম 9টা বাজে। কিন্তু যাই হোক, এইবারে প্রথমবার ঘুরতে এসে আমরা সকালের ব্রেকফাস্ট করছি, দুপুরে লাঞ্চ নয়, ঘোরাতেই টাইম পাস হচ্ছে। আর মোটামুটি 7:30টার মধ্যে ডিনার টেবিলে পৌঁছে যাচ্ছি। এইভাবে কিন্তু ঘোরাতে দুপুরে খাওয়া দাওয়ার পরে যে একটা মানে গা ম্যাচমাচানি ভাব, ঘুরতে আর ইচ্ছা না করা, সেই জিনিসটা হচ্ছে না। খুব এনথুসিয়াস্টিকভাবে ঘুরেছি। পরের বার থেকে এই জিনিসটা ফলো করব। ভালো লাগলো। আজকের জন্য ব্লগ এখানেই শেষ। আজ যে বুদ্ধগয়া ঘোরা হলো, কালকে কিছু প্ল্যান আছে, কালকে আমাদের রিটার্নিং। এবার দেখা যাক কত দূর কী হয়। গুড নাইট। গুড নাইট।